ধারণা। কাজী জাফর আহমেদ, পিয়ার যে কথা বলেছে মৌলিকভাবে আমার কোনো মতপার্থক্য নেই। এখানে প্রশ্নটা হচ্ছে দ্বন্দ্বের এখন দুটো কেন্দ্রবিন্দু দাঁড়িয়েছে। একটা তো যেটা পিয়ার ব্যাখ্যা করলো সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন নিশ্চয়তা প্রদান করা। কোনটিকে প্রধান সমস্যা বলে মনে হয় আপনার কাছে এই মুহূর্তে, কোনটি আগে রিজলভ করা দরকার মনে হয়? প্রধান অবশ্যই হচ্ছে এই রাজনৈতিক যে বিরোধ, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকার বা এমন একটি ফর্মুলা যে ফর্মুলার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এটা হলো প্রধান দ্বন্দ্ব। কিন্তু কখনো কখনো এমন দেখা যায় অপ্রধান দ্বন্দ্ব প্রধান দ্বন্দ্বে রূপান্তরিত হয়। যেমন দেখা যায় যে যুদ্ধাপরাধী ইস্যুটা আওয়ামী লীগের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের এটা নির্বাচনী অঙ্গীকার বা নির্বাচনী আমাদের ম্যানিফেস্টোতে ছিল। নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেক ছিল, সবকটি কি তারা এটা পূরণ করেছেন? এখানে তো প্রায়োরিটাইজেশন একটা প্রশ্ন আছে, অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করা। কিন্তু আমরা দেখি যে তারা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন এবং এটা করতে যে তাদের ভালো হলো কি খারাপ হলো এটাও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। আমরা একথা জানি যে এই তত্ত্বাবধায়ক ইস্যু এটাতে আওয়ামী লীগ জামাতে ইসলামী একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছে এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত এই তিনটি দলই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে প্রায় ২.৫ বছর আন্দোলন করেছে। ১৭৩টি হরতাল এবং অবরোধ করেছে, তখন একসাথেই করেছে। এবং লিয়াজো কমিটি যেটা ছিল, জাতীয় পার্টির পক্ষ থেকে আমি লিয়াজো করতাম, আর জামাতের পক্ষ থেকে লিয়াজো করত মুজাহিদ, আর আওয়ামী লীগের পক্ষ থেকে করতেন আমাদের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদ। তিনজনে করতাম। আমি লক্ষ্য করতাম যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দিত জামাতের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। যাই হোক, আমরা ২.৫ বছর আন্দোলন করলাম। এরপরে জামাতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রেস কনফারেন্স, বৈঠক, বক্তব্য, সর্বশেষ ৯৬ সালে গোলাম আজমের বাসায় প্রধানমন্ত্রী যাওয়া এবং সেখানে মোটামুটি সৌজন্য বিনিময়, এগুলোর মধ্য দিয়ে আজকে তাদের যে অবস্থান এটাকে একেবারে প্রথম এবং প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণ করে, দুটো মিলে না। যাই হোক, তারা এটা করেছেন। কিন্তু এর অতীত প্রেক্ষাপটও যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে যুদ্ধাপরাধী কথাটা তো স্বাভাবিক যুদ্ধের সাথে জড়িত হয়, আরেকটা হচ্ছে যুদ্ধের সহযোগিতা করা, অর্থাৎ দালালের ভূমিকা যারা অবতীর্ণ হয়। আমরা সেটা দেখেছি, যুদ্ধাপরাধী যারা ছিল, যারা বন্দী হয়েছিল এখানে প্রায় ৯০,০০০-এর মতো, তার মধ্যে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছিল ১৯৫ জনকে এবং তাদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতে। তারা বেশ কিছুদিন বাংলাদেশে ছিল। এই ১৯১ কিংবা ১৯৫ জন ছিল। কিন্তু তারপরে সিমলা চুক্তি হলো, তারপর ত্রিপক্ষীয় বৈঠক হলো, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ডক্টর কামাল হোসেন, সর্দার শরণ সিং এবং সাহেবজাদা ইয়াকুব, তিনজনের যে ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, এই সমস্ত বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল, একটি চুক্তি হয়েছিল, একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তারা, চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরে সিমলা চুক্তি, সব মধ্য দিয়ে এই ৯০,০০০ সবাই গেল এবং এই ১৯৫ যুদ্ধাপরাধীকে মুক্তি হল। যদিও এদেরকে বিচার করার জন্য এখানে একটা প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল, গঠিত হয়েছিল। পরবর্তীকালে একথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে জনাব শেখ মুজিবুর রহমান তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং সেই সাধারণ ক্ষমার আওতায় আজকে যারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়ে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তারা অনেকে মুক্তি লাভ করেছেন। তা এখন প্রশ্ন হচ্ছে, আমার একটা মনে পড়ে
জনাব শেখ মুজিবুর রহমান একটি ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এখন দরকার ন্যাশনাল রিকনসিলিয়েশন, আমাদের জাতীয় ঐক্য এটা আনতে হবে, এবং সে না হলে এই যে যুদ্ধ বিধ্বস্ত এই দেশকে গড়ে তোলা যাবে না। আর পৃথিবীকে দেখিয়ে দিতে হবে বাঙালি ক্ষমা করতে জানে। তো এখন এই ধরনের বৈপরীত্য আমরা লক্ষ্য করি। তারপরে কথা বলবো যে আজকে আওয়ামী লীগ যে ইস্যুটাকে আজকে প্রধান ইস্যু হিসেবে বেছে নিল, আমার মনে হয় হয়তো একদিন এই সত্য বেরিয়ে আসবে তারা এটা ভুল করেছেন। এতে তাদের লাভের চাইতে লোকসান বেশি হচ্ছে। আমরা দেখি জনাব শেখ মুজিবুর রহমান যখন নিহত হলেন, মর্মান্তিক মৃত্যুবরণ করলেন, তখন তো এ দেশে একজনও মারা গেল না, কিন্তু বা মৃত্যুবরণ করেননি, কিন্তু যখন ওর প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে, কিন্তু যখন সাইদিকে তাকে যখন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, তারপরে 150 জনের বেশি একদিনে মৃত্যুবরণ করলো। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা মানে কয়েকদিন একদিন না 2-3 দিনের মধ্যে এই যে মারা গেল, তাহলে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। একথা কি আওয়ামী লীগের মতো একটা দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্যের অধিকারী তারা এটা বুঝতে পারেনি? এবং তার ফলে একজনকে মারতে যে এতজন মারতে হলো, আরো কতজন মরবে। কিন্তু 75-এর পরে তো সেই পট পরিবর্তনের পরে তো পরিবেশটা সেরকম ছিল না। আজকে তো এক ধরনের হলো ন্যূনতম একটা পরিবেশ আছে, এই যে জীবন দেওয়ার মতো, রাস্তায় নামবার মতো পরিবেশ আছে, সেদিন তো ছিল না। সেদিন সেটা আমি বলছি না, সে বিতর্কে আমি যাব না। কেন হলো না, কেন আওয়ামী লীগ এত বড় প্রতিষ্ঠান বাকশাল নামক একটা বিশেষ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করা হলো, তারপর কেন তারা সেদিন নীরব দর্শকের ভূমিকা পালন করলেন, এবং কেন তারা রাস্তায় বেরোলেন না, রাজপথে বেরিয়ে এত বড় একজন, আমি বলবো যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, তার মৃত্যুতে তারা প্রতিবাদ করলেন না। এটা ঐতিহাসিকরা একদিন এই সত্য অবশ্যই বের করবে, এবং ঐতিহাসিকদের কাজই সেটা। সুতরাং সেদিন কি পরিবেশ ছিল, কেন হয়নি ইত্যাদি, সেগুলো যেমন আসবে, ঠিক তেমনি সমভাবে আসবে যে আজকে সাইদির এই মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার সাথে সাথে কি পরিবেশ ছিল, এবং সেই পরিবেশ কতটা অনুকূল ছিল, কতটা প্রতিকূল ছিল, এগুলো আসবে সবকিছু। আমি এটাই বলছি যে আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠান, তারা যে ক্রিয়াটা করতে যাচ্ছে তার যে সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া হতে পারে, এই সম্পর্কে কি উপলব্ধি করেছে? আপনার নিজের মত কি বিচার নিয়ে আপনি কি মনে করেন যে বিচারটি হওয়া উচিত? আমি তো যুদ্ধাপরাধীদের বিচারে অবশ্যই পক্ষপাতী। আমি তো আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, শুধু আমি প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা। এবং আমাদের যেটা বলেছে আমাদের বিপ্লবী সমন্বয় কমিটি, যার আহ্বায়ক ছিলাম আমি, সেই সমন্বয় কমিটির অধীনে 20,000 গেরিলা আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যুদ্ধ করেছি, এবং প্রত্যক্ষভাবে আমি যুদ্ধ করেছি। আমি সামরিক ট্রেনিং নিয়েছি, এবং বাংকারে বসে ফাইট করেছি, অ্যাম্বুশ করেছি। তো অবশ্য সামনাসামনি প্রত্যক্ষ যুদ্ধ আমি করিনি। আমি মোটামুটি বলা যায় যে প্রধান পরামর্শদাতা ছিলাম। তো আমরা তো মুক্তিযোদ্ধা, সেই কারণে সেটার একথা বলবো যে এটা টপ প্রায়োরিটি পাওয়ার মতো ইস্যু নয়। এখানে যে কারণে আমি একদিন অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে জনাব শেখ মুজিবুর রহমানকে এই কথা বলেছিলাম। তখন আমরা টকবগে অবস্থায় ছিলাম, মুক্তিযুদ্ধ মাত্র শেষ হয়েছে। যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, আমি বললাম, এটা কি করলেন আপনি? এরা কি করেছে আপনি তো দেখেননি, আমরা প্রত্যক্ষ